পিএসডব্লিউ রিফিউজড হওয়ার কারণে তোমার স্কিলড ওয়ার্কার ভিসা মোটেই এফেক্টেড হবে। যথার্থ বলেছেন, আপনার স্বামী অবশ্যই সুইচ করতে পারবেন না, এবং সে যদি সুইচ করে বড় মাপের একটা ঝামেলায় পড়ে যাবে, সেটা সমাধান হবে না। আমরা কসের জায়গায় যখন দেখেছি, এক্সপেরিয়েন্সের জায়গায় এবং আমি যেই কস ইস্যুতে লিগ্যাল অ্যাডভাইস করি, বলি সে এইটা করেছে, সে এইটা পাস করেছে, সে এইটা পাস করেছে, এগুলো উল্লেখ করে দেয়। ওভারস্টে কখনো 3C নিয়ে আসে না। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব জবাব দেবেন। জি, আমি 2023 সালে ইউকেতে আসি স্টুডেন্ট ভিসায়। তো কোনো একটা হেলথ ইস্যুর কারণে আমার একটা সাবজেক্ট রিটেক নিতে হয়, বাট আমার ওই রিটেক্টের রেজাল্টটা আসে আমার স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হওয়ার পরে যেটার কারণে আমার পিএসডব্লিউ রিজেকশন আসে। তো পিএসডব্লিউ রিজেকশন আসার পর আমাকে 14 ডেজ দিয়েছে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য, আদারওয়াইজ অ্যাডমিন রিভিউ করার জন্য। তো আমি একটা স্কিলড ওয়ার্কার অ্যাপ্লিকেশন করছি টেকওয়ে প্লাস রেস্টুরেন্ট শপের। আমার টেকওয়েতে আগের এক্সপিরিয়েন্সও ছিল, বাট ওইগুলো আমি অ্যাপ্লিকেশনে কিছু শো করি নাই ওদেরকে, বা কোনো সিবিটিবি অ্যাড করি নাই অ্যাপ্লিকেশনের সময়। অ্যাপ্লিকেশন করার 4-5 দিনের ভিতরে আমাকে একটা মেইল দিছে যে আমার ইস্যুটা হলো এক্সেপশনালি ক্রিটিক্যাল, ওরা উইদিন টাইম পিরিয়ডের মধ্যে ওইটা মানে ডিসিশন দিতে পারবে না, এরকম। তো আমার কোয়েশ্চেন হলো যে এখানে কি পিএসডব্লিউ রিজেকশন আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ইস্যু ক্রিয়েট করবে কিনা, বা এখানে ভিসা পাওয়ার চান্স কতটুকু, একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হলো যে এখানে আমার হাজবেন্ড উনি B1 এক্সাম দিচ্ছেন, তো এখানে যদি চান এটা পেন্ডিং থাকা অবস্থা, যদি উনি কোনো কজ বা ওনার মানে এমপ্লয়ি যদি ওনাকে কজ দেয় এমপ্লয়ার, উনি কি মুভ করতে পারবে ওইটা পেন্ডিং থাকা অবস্থায়? উনি বা আমি প্রশ্ন, আপনি লাইনে থাকেন, ব্যারিস্টার সাহেব আমি মিলে প্রশ্ন দেব, ব্যারিস্টার সাহেব উত্তর দিচ্ছেন। আমি খুব সুন্দর, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ও এত সুন্দর করে বুঝিয়ে বলেছে, সুন্দর ভাষায়। আমার দিক থেকে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা ওদের জন্য, যে লেখাপড়া করেছে, সুন্দর করে কথা বলতে জানে, গুছিয়ে সুন্দর করে বলেছে, মানে আমি অত্যন্ত আনন্দিত। তো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে পিএসডব্লিউ রিফিউজড হওয়ার কারণে তোমার স্কিলড ওয়ার্কার ভিসা মোটেই এফেক্টেড হবে না, কারণ ওটা একটা বিষয়, আর তোমার স্কিলড ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস আর একটা বিষয়। যেহেতু তুমি 14 দিনের ভেতরে করেছো, সুতরাং ইমিগ্রেশন রুলসও তুমি কোনো সমস্যায় পড়বে না, কারণ হচ্ছে এটা তোমার অধিকারটা আছে, ওই সময় পর্যন্ত আবেদনটা করবা, তুমি সেটা করেছো। এখন কথা হচ্ছে তোমার যে অভিজ্ঞতাটা ছিল স্কিলড ওয়ার্কারের, সেটা তুমি উত্থাপন করনি, বলনি, কেন করনি বলনি সেটা আমরা জানি না। একটাই ঘটনা ঘটতে পারে, জেনুইননেস টেস্টের জায়গায় তোমার সাথে তারা কথা বলতে পারে, ইন্টারভিউ করতে পারে, আর ভয়ের একটা বিষয় থাকে, যদি কোনো কারণে তারা মনে করে পুরো আবেদনটা শতভাগ জেনুইন না, তারা চাইলে রিফিউজও করতে পারে। তবে আমার বিশ্বাস এবং আমার এটা একটা আকুতি যে বিষয়টা তোমার হয়ে যাক। আর দ্বিতীয় যেটা বলেছো, তোমার হাজবেন্ড যদি কস্ট পায়, ডিপেন্ডেন্ট এমনিতে স্কিলড ওয়ার্কারে যেতে পারে, সেটা কোনো সমস্যা, কিন্তু রিমেম্বার তোমার হাজবেন্ড এখন তোমার থেকে ডিপেন্ডেন্ট থেকে বাদ দিয়ে যদি সে স্কিলড ওয়ার্কার ভিসা আবেদন করে, তাহলে স্ট্রিক্ট সেন্সে ইমিগ্রেশন রুলস যেটা অ্যাপ্লিকেবল তার অধীনে সে মাস্ট বি রিফিউজড। এটা রিফিউজড হতে বাধ্য, কারণ যখন তোমরা আবেদনটা করো তখন অলরেডি তোমরা ওভারস্টেয়ার ইন দিস কান্ট্রি, তো 14 দিনের ভেতরে তোমরা করেছো। এখন ওভারস্টে কখনো 3C নিয়ে আসে না। সে যখন আরেকটা আবেদন করবে, ওই আবেদনটা যেদিন আবেদনটা জমা হবে সেই দিন থেকে কাউন্ট হবে, সুতরাং সেই দিনে সে মোর দ্যান 14 ডেজ ওভারস্টেয়ার, ইমিগ্রেশন রুলস তাকে কাভার করবে না। সেই স্ট্রিক্ট সেন্সে যদি কেস ওয়ার্কার বোঝে এই জিনিসটা, যেই কারণে হক এসে, অন্যান্য কেস ল এসে, মাসুম এসে আইএলআর এর ক্ষেত্রে বড় ধরনের ঝামেলা পাকিয়ে দিয়েছিল, ঠিক সেই জায়গাটা তোমরা এফেক্টেড হবে। তো আমি মনে করি যে এটা করাটা ঠিক হবে না। আমি একটু ক্লারিফিকেশন নেই, বোন, আপনারা কি ভিসা শেষ হওয়ার 14 দিন পর স্কিল ওয়ার্কার অ্যাপ্লাই করেছেন, নাকি ভিসা শেষ হওয়ার আগে করেছেন? ভিসা মানে উইদিন 14 ডেজ আমরা অ্যাপ্লিকেশনটা করছি। না, আপনি কোন অ্যাপ্লিকেশন, আপনি ভিসা শেষ হওয়ার 14 দিন পর রিফিউজড হয়েছে, রিফিউজড হওয়ার পর অ্যাডমিন রিভিউ রাইট ছিল। আপনি পিএসডব্লিউ অ্যাপ্লিকেশন কেন করেছেন ফেল করার পর? ওইখানে আমি একজন লয়ারের থ্রুতেই করছিলাম, উনি বলেছে চান্স আছে। পরে আসলে তার যেটা করা উচিত ছিল, একটু তোমাকে আমরা থামাই, তার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যখন তার রেজাল্টসটা আসেনি ওই মুহূর্তে সে যদি প্রভিশনাল একটা অ্যাপ্লিকেশন করে রাখতো, পরবর্তীতে সে সুইচ করতো পিএসডব্লিউ, যেটা আমরা
করে সাকসেসফুল হয়েছি, এটা না করে আগেই পিএইচডব্লিউ আবেদন করে দিয়েছে। সুতরাং আইনজীবীর মাধ্যমে করেছে ব্যারিস্টার সায়েম। ঠিক আছে, আমি আর ওই কমেন্টে যাচ্ছি না, কিন্তু আমি আইনজীবীর সহায়তা নিচ্ছি যাতে আমার এটা সিকিউর হয়। কারণ আমি এখানে চাচ্ছিলাম যে আমার এক্সপেরিয়েন্সটা একটু গ্রো করতে। আমি বুঝতে পেরেছি। দর্শক, আমি একটু বলি, দর্শক সায়েম যথার্থ বলেছেন, আপনার স্বামী অবশ্যই সুইচ করতে পারবেন না, এবং সে যদি সুইচ করে বড় মাপের একটা ঝামেলায় পড়ে যাবে, সেটা সমাধান হবে না। আমরা তোমাকে বলি, তোমার জন্য আমাদের স্ট্রিক্ট পরামর্শটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করেছো সে অ্যাপ্লিকেশনটার মধ্যেই থাকো। প্রয়োজনে তোমরা যদি আরো কিছু এই অ্যাপ্লিকেশনটার সাথে অ্যাড করতে চাও, তোমার স্কিল ওয়ার্কার রিলেটেড কোনো কিছু যেটা কনভিন্সিং হবে, আমার পরামর্শটা হচ্ছে যে তোমরা সাপ্লিমেন্টারি ইনফরমেশন ডকুমেন্টস পাঠাতে পারো, হুইচ উইল হেল্প ইউ। অ্যাটলিস্ট হোম অফিস উইদাউট অ্যান ইন্টারভিউ তোমাকে ডিসিশনটা দেবে না, যেটা আমার অভিজ্ঞতা, পার্সোনাল অভিজ্ঞতা আমি দেখেছি। তো সেই কাজটা করো। ডোন্ট গো ফর এনি নিউ অ্যাপ্লিকেশন ফর ইয়োর হাজবেন্ড। যদি এটা করো, এটা চরম একটা সমস্যা তৈরি হবে। এটার সমাধান তোমরা এখান থেকে আর পরে নাও পেতে পারো। দর্শক, আমি বলবো, আপনার যেহেতু বলেছে এক্সেপশনাল সার্কামস্টান্সেস, তার মানে কি, এটা কিন্তু সহজ। আপনি কিন্তু 14 ডেজ গ্রেস পিরিয়ডের মধ্যে করেছেন, অর্থাৎ আপনার 39E তে করেছেন। 39E কি ব্যাখ্যা দিয়েছেন? বিয়ন্ড কন্ট্রোল অফ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট। এই ব্যাখ্যাটা মাস্ট দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সেটা তারা কি গ্রহণ করবে আমি জানি না, আপনি ওই ব্যাখ্যাটা মারাত্মক জরুরি, ওটা আপনি আমাদের বলেননি কি ব্যাখ্যা দিয়েছেন 39E। দ্বিতীয় হচ্ছে, আমি বলবো আপনার কসে কিন্তু আপনার এমপ্লয়ার অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া উচিত। আমরা কসের জায়গায় যখন দেখেছি, এক্সপিরিয়েন্সের জায়গায় এবং আমি যেই কস ইস্যুতে লিগ্যাল অ্যাডভাইস করি বলি সে এইটা করেছে, সে এইটা পাস করেছে, সে এইটা পাস করেছে, এগুলো উল্লেখ করে দেয়। সুতরাং আপনার কসটায় দেখেন যে আপনার এমপ্লয়ার আপনার এক্সপিরিয়েন্সের কথা বলেছে কিনা, সেটা ম্যাচ করে আপনি এখন ওই ডকুমেন্ট এখনো পাঠাতে পারেন, পেন্ডিং অবস্থায় ডকুমেন্ট পাঠানো যায়। সুতরাং ফার্স্ট বলবো, আপনার 39E তে কি এক্সপ্লেনেশন দিয়েছেন সেই এক্সপ্লেনেশন এখনো দিতে পারেন। আপনার কসে কোনো গাফলতি আছে কিনা সেটা এখনো দেখতে পারেন। কসে নোট দেওয়া যায়, পেন্ডিং থাকা অবস্থায় নোট দিতে পারে এমপ্লয়ার, SMS থেকে নোট দেওয়া যায়। এবং সর্বশেষ বলবো, আপনার যে যদি কসে নোট দিয়ে দেয় বা কসে উল্লেখ করা থাকে, সেই লাইনে আপনি আপনার ডকুমেন্টেশন পাঠিয়ে দিবেন। এই ধরনের 2-4টা কাজ আমি করেছি। অন্য জায়গায় তারা এই ভুক্তভোগী হয়ে এসেছিল, আমি নিয়েছি, ইনস্ট্রাকশন নিয়ে চেঞ্জ অফ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ করে এটা পাঠিয়ে দিচ্ছি ব্যারিস্টার সায়েম। হ্যাঁ, আমরা এই কথাগুলোই কিন্তু দুজনে মিলে ওকে বোঝাতে চাচ্ছি। এবং আমরা আবারও বলছি যে তোমাকে আমরা একজন ভালো দর্শক এবং ভালো আবেদনকারী, অর্থাৎ কোয়ালিটি অ্যাপ্লিক্যান্ট, কোয়ালিটি দর্শক এভাবে বিবেচনা করছি, এবং তোমার জন্য আমার শুভকামনা থাকলো। কিন্তু আমরা চাই যে তুমি আবার রিভিউ করো, তোমার ফাইলটা রিভিউ করে যে সমস্ত জায়গাগুলো গ্যাপ থাকতে পারে ছোটখাটো, সেই জায়গাগুলো ফিল ইন করবার জন্য নতুন এভিডেন্স এবং ইনফরমেশন দিয়ে, কোনো জটিলতা যাওয়ার দরকার নেই, ফার্দার একটা রিপ্রেজেন্টেশনস পাঠিয়ে দাও। ইট উইল হেল্প এ লট। এবং তারা যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে বা ফার্দার তাদের কোয়েরি থাকে, উইদাউট ইন্টারভিউ তারা রিফিউজ করবে না, আমার বিশ্বাস। ধন্যবাদ। আশা করি যে তুমি সফল হবে। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.